लाल किले पर बम फट गया बम। India is facing a 2.5 front तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। বন্ধুরা, গতকালই বলেছিলাম ভারতে একটা বড় অ্যাটাকের জন্য গুটি সাজানো হচ্ছে এবং আমার ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পরেই ওদিকে দিল্লিতে একদম লালকেল্লার কাছে বিরাট বড় একটা ব্লাস্ট হয়ে গেছে, যেখানে কম করেও 13 জনের কাছাকাছি মারা পড়েছে আর প্রচুর আহতও হয়েছে। ব্লাস্ট এতটাই খতরনাক ছিল যে আশেপাশের 6টা গাড়ি, 2টো ইলেকট্রিক রিক্সা এবং একটা অটো রিক্সা পর্যন্ত পুরো পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এটা তো কিছুই নয়, আসল অ্যাটাক আরও বড় পরিকল্পনা করা হয়েছে, যাতে করে গোটা দেশের সমস্ত বড় বড় রাজ্য মানে গুজরাট থেকে শুরু করে হরিয়ানা, জম্মু কাশ্মীর, এই সমস্ত বড় রাজ্যের কয়েক লক্ষ হিন্দুদের মারার পরিকল্পনা ছিল। কেননা দিল্লিতেই ব্লাস্টের ঠিক আগে একজন মুসলিম ডাক্তার মোহাম্মদ শাকিল 350 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে ফেলেছিল, যা একবার ব্লাস্ট হলে পুলওয়ামার চেয়েও বেশি সাধারণ মানুষ মারা যেত এই দিল্লিতে। ওদিকে আবার আরেক মুসলিম ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সৈয়দ ভারতের ওপরে তো বায়োলজিক্যাল হাতিয়ার দিয়ে হামলার পরিকল্পনা রেডি করছিল, যাতে গুজরাট, দিল্লি আর উত্তরপ্রদেশের মতন রাজ্যে যে ওয়াটার সাপ্লাই হয় সেখানেই এই বিশেষ ধরনের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দিত রাতের অন্ধকার, যার আওতায় একটা পুরো শহরের ম্যাক্সিমাম জনগণ মারা পড়ত যারা এই জল খেত। আর শুধু তাই নয়, একই সময়ে এই মুসলিম ডাক্তারদের সাথে মিলে ইসলামিক স্টেট খুরাসানের প্ল্যান ছিল আশেপাশের রাজ্যের সমস্ত বড় মন্দিরের প্রসাদেও এই বিষ মিশিয়ে দেও, যাতে করে হিন্দু ভক্ত যারা এই প্রসাদ খেত তারা প্রত্যেকেই কিন্তু মারা পড়ত। অর্থাৎ এই 3টে বড় ঘটনা থেকে আশা করি এটুকু তো বুঝে গেলেন যে ভারতের বিরুদ্ধে বিরাট বড় একটা ইউনাইটেড স্পেশাল অপারেশন লঞ্চ হয়েছে, যেখানে সবচেয়ে বড় চমক হলো এর জন্য কিন্তু পাকিস্তান থেকে আতঙ্কবাদী আসেনি, বরং ভারতেই যে সমস্ত ইসলামিক জিহাদি রয়েছে, পার্টিকুলারলি ডাক্তার, তারা কিন্তু এই পুরো অপারেশনকে এক্সিকিউট করছিল। ফলে যদি এর মধ্যে একটাও সফল হতো তাহলে গোটা বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জেনোসাইড হয়ে যেত ভারতের রাজধানী দিল্লিতে। কিন্তু সৌভাগ্যক্রমে 2টো অ্যাটাক থামাতে পারল, তৃতীয় অ্যাটাক থামানো যায় এবং এর ফলস্বরূপই দিল্লিতে গতকাল এই ব্লাস্টে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। এখন এর বিরুদ্ধে ভারতের কি অ্যাকশন হবে এবং কিভাবে দেশের ভেতরেও ভারত সরকারকে বড় অপারেশন চালাতে হবে তা নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এটা জানা জরুরি যে কিভাবে ভারতের ওপর আরও বড় অ্যাটাকের পরিকল্পনা চলছে এবং কারা এতে সামিল রয়েছে, কিভাবে অ্যাটাক হবে, তবেই কিন্তু বোঝা যাবে যে ভারত পাকিস্তানের ওপরে পাল্টা অ্যাটাক কখন করবে। তো বন্ধুরা, এই পুরো অপারেশনের শুরু হয় পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের আমেরিকা যাত্রা এবং তারপর আমেরিকা থেকে ফিরে ভারতের বিরুদ্ধে বয়ান দেওয়ার পর। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছে তারা তো জানবেন আমি একটা প্যাটার্নের কথা বহুবার বলেছি, যেখানে ভারতের ওপর হামলার আগে পাকিস্তানের আর্মি চিফ আমেরিকায় যায়, আমেরিকা থেকে কিছু ফান্ড অ্যাপ্রুভ হয় এবং ইমিডিয়েটলি পাক আর্মি চিফ হয় হিন্দুদের বিরুদ্ধে না হলে ভারতের বিরুদ্ধে খোলাখুলি বয়ান দেয়। আর তারপরেই কিন্তু ভারতে একের পর অ্যাটাক শুরু হয়। সেমভাবে কিন্তু পেহেলগাম অ্যাটাক হয়েছিল এবং এই অ্যাটাকের আগেও আমি ভিডিও বানিয়ে বলেছিলাম, যেহেতু আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে বয়ান দিল যে আমরা হিন্দুদের থেকে আলাদা এবং আমেরিকা কিছু এড দিয়েছিল পাকিস্তান, তার মানে ভারতে অ্যাটাক হবে, আর সেটাই হয়। আর এবারেও সেম প্যাটার্ন ছিল, কিন্তু যেহেতু ডিপ স্টেট এবারে পুরো একটা ফুল ফ্লেজ যুদ্ধ চাইছে, যেরকম ইসরায়েল আর গাজার মধ্যে হয়েছে সেই রকম কিছু এক, তাই এবারে ভারতের ভেতরে আজ পর্যন্ত যত জিহাদি রেডি করা হয়েছিল তাদের সকলকে অ্যাক্টিভ করা হবে এবং একটা দুটো হামলা নয়, বরং হামলার পুরো সিরিজ চলবে, অর্থাৎ একের পর এক হামলা হতেই থাকবে। আর এর জন্য অ্যাক্টিভেট করা হচ্ছে 0.5 ফ্রন্টকে। এটা কি জিনিস? তো যদি আপনাদের মনে থাকে, ভারতের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এটার প্রথম খোলাসা করেছিল। ভারতের ওপর 2.5 ফ্রন্টে অ্যাটাক হবে, যেখানে একটা ফ্রন্ট চীন এবং অন্যটা পাকিস্তান। আর এর জন্য তো আমরা তৈরি, আমাদের ফোর্সেস রেডি আছে। মুশকিল হচ্ছে এক জায়গায়, সেটা হলো এই 0.5 ফ্রন্ট, যেটা দেশের ভেতরে যারা রয়েছে তারাই কিন্তু অ্যাটাক করবে, আর এটাকে ঠেকানো খুবই মুশকিল।
কারণ এই মুহূর্তে যেহেতু চায়না আর পাকিস্তান দুটোকেই ভারত একবার করে ঠুকেছে, তো স্বাভাবিকভাবেই ওদের দিয়ে কিন্তু আর কাজ হবে না। এখন হামলা হবে 0.5 ফ্রন্টের মাধ্যমে দেশের ভেতর থেকে। এবারে কিভাবে হামলাটা পরিকল্পনা করা হয়েছে সেটা খুব মন দিয়ে শুনবেন। আপনাদের আশেপাশেও এই রকম ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা ঘটে হরিয়ানা। ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি খবর পায় যে গোটা ভারতে বড় অ্যাটাক হবে মাল্টিপল রাজ্যে একসাথে, যার আওতায় পাকিস্তানের জৈশে মোহাম্মদ আতঙ্কবাদী সংগঠন আরেকটা ইসলামিক গোষ্ঠী গাজওয়ায়েত উল হিন্দের সাথে মিলে হোয়াইট কলার টেরর মডিউল তৈরি করে। এটা খুব ইন্টারেস্টিং, কেননা এদের উদ্দেশ্য ছিল ভারতের ভেতর যে সমস্ত লেখাপড়া জানা শিক্ষিত পেশাদার মুসলিম রয়েছে তাদের মদতে অ্যাটাক করানো হবে, যাতে কেউ সন্দেহই না করে যে এরা এই ধরনের কাজ করতে পারে। কারণ যদি খেয়াল করেন, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে আতঙ্কবাদীদের তো কোনো ধর্ম নেই, যারা আতঙ্কবাদী তারা কেবলমাত্র শিক্ষার অভাবে এই ধরনের কাজ করে। তার মানে কি দাঁড়াচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ধরনের কোনো পেশাদার মুসলিম বা শিক্ষিত মুসলিম এর সাথে যুক্ত থাকতে পারে না। আর এটাই সবচেয়ে বড় লুপহোল, যার দরুন কাশ্মীরের শোপিয়ান মসজিদের যে মূল ইমাম মৌলানা ইরফান আহমেদ, সে কি করে এই মসজিদের ভেতরে কয়েক দশক ধরে পুরো জিহাদি ক্যাম্পকে রেডি করছিল। এর উদ্দেশ্য ছিল ফারজান্দাজ দারুল উলুম দেওবন্দ নামের একটা অপারেশন চালানো। এখানে বেসিক্যালি কম বয়সী মুসলিম ছেলে মেয়েদের নিয়ে এসে জেহাদের জন্য ব্রেন ওয়াশ করা হয়, তারপর এদেরকে ফান্ডিং দিয়ে ডাক্তার বানানোর জন্য লেখাপড়া শেখানো হয়। এর মধ্যে আপাতত 2 মুসলিম ছেলে এবং একটা মেয়ে সহ মোট 3 জন ছিল, এবং এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আলাদা করে কিন্তু একটা ইসলামিক মেডিকেল কলেজও রয়েছে, যার নাম হলো আল ফালা মেডিকেল কলেজ। এই কলেজেরই শিক্ষক ডক্টর মোহাম্মদ শাকিল কলেজের ভেতর পুরো টেরর ইকোসিস্টেম চালাত। এর সাথে যুক্ত ছিল ডাক্তার আদিল আহমেদ এবং এক মহিলা ডাক্তার শাহিন শাইখ। এরা 3 জনই যেহেতু শিক্ষিত আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাই এরা নিজেদের মধ্যেই প্রায় 350 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে ফেলে, যেটাকে কাজে লাগিয়ে 2900 কেজির আইডি তৈরি করা হচ্ছিল দিল্লিতে হামলার জন্য। এবং এটা তৈরির পর এদের মধ্যে যে মহিলা ডাক্তার ছিল তার কাজ ছিল হামলার জন্য AK-47 মতন হাতিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, এবং তার সাথে এই হামলার জন্য ব্যাটারি, টাইমার এগুলি নিয়ে যেতে লজিস্টিক সাপোর্ট দেওয়া, যাতে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি বা আমাদের ফোর্সের নজর এনার ওপরে না পায়। এর সাথে কিন্তু আরও 4 জন মুসলিম যুবক ছিল, জামির আহমেদ ওরফে মুতলাসা, আরিফ নিসার ওরফে শাহিল এবং আশরাফ আর মাকসুদ আহমেদ। এদের কাজ ছিল এই পুরো অ্যাটাককে ফিজিক্যালি এক্সিকিউট করা, অর্থাৎ বেসিক্যালি এরাই সুইসাইড বম্বার ছিল। যেখানে দিল্লিতে কোনো বড় ভিড় জায়গায় অথবা কোনো মন্দিরের মতন জায়গায় পুলওয়ামা স্টাইলে অ্যাটাক হতো, যেখানে একজন সুইসাইড অ্যাটাকার গাড়িতে এই সমস্ত বিস্ফোরক নিয়ে কোনো বাজার বা মন্দিরে গিয়ে ধাক্কা মারত, আর বাকিরা AK-47 দিয়ে এলোপাথারি গুলি চালাত। কিন্তু বন্ধুরা, সৌভাগ্যক্রমে এটা ঘটার আগে আমাদের ইন্টেলিজেন্স খবর দিতেই কাশ্মীরের SSP সুদীপ চক্রবর্তী, যিনি কিছুদিন আগেই অপারেশন মহাদেবের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কাশ্মীরের একটা মসজিদের কাছে কিছু ইসলামিক পোস্টার খুঁজে পায়। আর এটা হাতে আসতেই তড়িঘড়ি হরিয়ানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ওদের মদতে একটা জয়েন্ট অপারেশন চালিয়ে এই সমস্ত জিহাদিদের ধরে ফেলা হয়। এখানে বলা হচ্ছে 350 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও 3টে ম্যাগাজিন সহ AK-47 রাইফেল, পিস্টল, 24টা রিমোট কন্ট্রোল ডিভাইস, 20টা টাইমার এবং ব্যাটারি আর 5 কেজি ধাতুর সাথে ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে। আর তার সাথেই 8 জন মুসলিম, ইনক্লুডিং এই 3 জন ডাক্তার আর ওই মসজিদের ইমাম, সকলকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে যে ওরা দিল্লিতে কম করেও 20টা জায়গায় অ্যাটাক করত। এই জন্যই তো 20টা টাইমার ছিল আর 24টা রিমোট কন্ট্রোল ডিভাইস ছিল। অন্যদিকে দ্বিতীয় হামলা হতো জৈবিক অস্ত্রের মাধ্যমে। এগেন এখানেও কিন্তু সেম প্যাটার্নে মুসলিম ডাক্তারদেরই ব্যবহার করা হয়, যাতে কেউ সন্দেহই না করে। এর জন্য মোহাম্মদ মহিউদ্দিন সৈয়দ আহমেদ নামের একটা মুসলিম যুবক, যে হায়দ্রাবাদে থাকতো, তাকে চায়না থেকে MBBS ডাক্তারি পড়িয়ে ভারতে নিয়ে আসা। অর্থাৎ বলতে পারেন যে খুবই উচ্চ শিক্ষিত। কারণ যেহেতু পাকিস্তান থেকে আর কোনোভাবেই বিস্ফোরক বা জৈব হাতিয়ার আনা সম্ভব হচ্ছে না, তাই দেশের ভেতরে এরা স্থানীয়ভাবে এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মুসলিমদের কাজে লাগাচ্ছে। এই ডাক্তার কি করে, ক্যাস্টার বীজ থেকে রিজিন নামক এক ধরনের বিষাক্ত টক্সিন তৈরি করে,
যেটা জলে মিশিয়ে দিলেই মানুষ মারা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু এক ধরনের জৈব হাতিয়ার হিসেবে কনসিডার করা, যেটা ইন্টারন্যাশনালি ব্যান রয়েছে। এছাড়াও আলাদা করে সায়ানাইড তৈরির জন্য এই মুসলিম ডাক্তার রিসার্চ চালাচ্ছিল। তো এরপর এই ডাক্তার কি করে, ঘরোয়াভাবেই এই রিজিনকে তৈরির পর এটাকে গুজরাটের বড় বড় শহরের যে ওয়াটার সাপ্লাই হয়, মানে ট্যাপ কলে জল আসে যেখান থেকে, সেখানে মিশিয়ে দেওয়ার প্ল্যান ছিল। এবং এটাকে এক্সিকিউট করতে সাহায্য করেছিল উত্তরপ্রদেশেরই দুই বাসিন্দা, মোহাম্মদ সুয়েল আর আজাদ সুলেমান। আর এর জন্য আফগানিস্তানে যে ইসলামিক স্টেট খুরাসান অ্যাক্টিভ রয়েছে, যাকে ISIS-K বলা হয়, তারই এক কমান্ডার আবু খাদিজা এদেরকে সাহায্য করেছিল পাকিস্তানের থ্রু, যাতে পুরো টেকনিক্যাল সাপোর্ট, প্ল্যান রেডি করা আর ফান্ড দিতে পারে। কিন্তু এদের দুর্ভাগ্য হলো, যেহেতু আফগানিস্তানে তালিবান ভারতের পক্ষে চলে এসেছে এবং ওখানে ভারতের ইন্টেলিজেন্স ব্যাপক মাত্রায় অ্যাক্টিভ রয়েছে, তাই কোনোভাবে এই পরিকল্পনাটা লিক হয়ে যায়। আর তার উপর বেস করে গুজরাটের অ্যান্টি টেরর স্কোয়াড পাল্টা অপারেশন লঞ্চ করে এই হামলাকে থামিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিং ব্যাপার হলো, এদেরকে ধরার পর জানা যায় শুধুমাত্র গুজরাটে বায়ো ওয়েপেন্স ব্যবহার করা নয়, তার সাথেই এরা উত্তরপ্রদেশ আর দিল্লির মতন রাজ্যের বড় বড় মন্দিরের প্রসাদেও এই ধরনের বিষাক্ত রাসায়নিক মেশানোর পরিকল্পনা করেছিল। তো বুঝতেই পারছেন, এই হামলার যদি সফল হতো তাহলে তো গুজরাটের একটা পুরো শহরের অর্ধেক মানুষ মারা যেত। ওদিকে বড় বড় মন্দিরে ডেইলি কয়েক হাজারের বেশি মানুষ প্রসাদ নেয়, তারা প্রত্যেকেই মারা পড়ত। আর যেহেতু এই দুটো প্ল্যানই ভেস্তে যায়, তো খুব সম্ভবত এর ফলস্বরূপই দিল্লির ব্লাস্ট হয় গতকাল রাতে। কারণ এই সমস্ত অ্যাটাক একসাথে একই দিনে মাল্টিপল জায়গায় প্ল্যান করা হয়েছিল, যার আওতায় গতকাল রাতে আরেক মুসলিম ডাক্তার মোহাম্মদ উমার সম্ভবত পালাতে গিয়ে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক দিল্লির এই গাড়িতে ব্লাস্ট করে। কারণ দিল্লি পুলিশের কমিশনারের বয়ান অনুযায়ী গতকাল ঠিক সন্ধ্যের দিকে লালকেল্লার কাছে ট্রাফিকে যখন ভিড় ছিল, ঠিক সেই সময়ে এই গাড়িটা খুব আস্তে আস্তে ওখানে আসে এবং রেড লাইটে যেখানে সমস্ত গাড়ি দাঁড়ায় ওখানে গিয়ে ব্লাস্ট হয়েছে। এই ব্লাস্ট হওয়ার সাথে সাথেই এমনটা অনুমান করা হয়েছিল যে এটা হয়তো CNG ব্লাস্ট হতে পারে। কিন্তু গৃহমন্ত্রী অমিত শাহের বয়ানের পর এটা কনফার্ম টেরর অ্যাটাকই ছিল। কারণ অমিত শাহ তো অন রেকর্ড বলেছেন যে গাড়িতে ব্লাস্ট হয়েছে সেটা হুন্ডাই i20 এবং এই গাড়ির মডেল কিন্তু কেবলমাত্র পেট্রোল ডিজেলের হয়। তো স্বাভাবিকভাবে পেট্রোল গাড়িতে CNG ব্লাস্ট তো অসম্ভব। কিন্তু তাও যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, হয়তো এর যে ওনার সে ইললিগালি এটাকে মডিফাই করিয়েছে, সেক্ষেত্রেও যে লেভেলে ব্লাস্ট হয়েছে এবং 13 জন মারা গেছে, আশেপাশে 6টা গাড়ি ধ্বংস হয়ে গেছে, 20 জন আহত হয়েছে, এটা কিন্তু অসম্ভব CNG ব্লাস্ট। তাই এরপর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করতে ধীরে ধীরে আসল খেলা সামনে আসে। এই গাড়ির একটা নাম্বার প্লেট পাওয়া যায়, যেটার নাম্বার ছিল HR26 CI 7674 এবং একটা CCTV ফুটেজে দেখা যায় যে এই নাম্বার প্লেটের গাড়িটা ব্লাস্টের আগে লালকেল্লার কাছে একটা পার্কিং লটে 3 ঘন্টা ধরে পার্ক করা ছিল। দুপুর 3টে নাগাদ এরা পার্কিং লটে আসে এবং এরপর সন্ধ্যে 6:30 নাগাদ এটা বেরিয়ে যায় আর সোজা ট্রাফিকে গিয়ে ব্লাস্ট করে। এখন এর নাম্বার প্লেট অনুযায়ী যা তথ্য পাওয়া গেছে তাতে গাড়িটা কিন্তু বহুবার হাত বদল হয়েছে। প্রথমে গুড়গাঁওয়ের এক মুসলিম যুবক মোহাম্মদ সালমান এটাকে কেনে, তারপর 2024 সালে এটা বিক্রি করা হয় আরেক মুসলিম যুবক আমিরের কাছে। আমির কি করে, এই গাড়িটা কাশ্মীরের পুলওয়ামার এক ব্যক্তি তারিককে বিক্রি করে এবং তারিক উত্তরপ্রদেশের এক ডাক্তার মোহাম্মদ উমারকে বিক্রি করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ডাক্তার মোহাম্মদ উমার ফরিদাবাদ জেহাদি মডিউলের এক পলাতক সদস্য, যে কিন্তু অ্যাকচুয়ালি পুলওয়ামায় থাকত। তো বুঝতে পারলেন, প্রত্যেকটা ঘটনায় এই মুসলিম ডাক্তাররা সামিল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ঘটনা কোথাও না কোথাও একে অন্যের সাথে জুড়ে রয়েছে। এখন আপাতত যেটুকু ইন্টেলিজেন্সের খবর এসেছে তাতে অনুমান করা হচ্ছে ডাক্তার মোহাম্মদ শাকিল, যাকে হরিয়ানায় গ্রেপ্তার করা হয়েছিল 300 কেজির ব্লাস্টের সাথে, তারই টিম মেম্বার ছিল খুব সম্ভবত এই দিল্লি ব্লাস্টের অভিযুক্ত ডাক্তার মোহাম্মদ উমার। দাবি করা হচ্ছে যেহেতু গুজরাট আর হরিয়ানায় দুটো টেরর অ্যাটাকই থামিয়ে দেওয়া হয় ভারতীয় ফোর্সের তরফ থেকে এবং এদের পুরো টিম গ্রেপ্তার হয়েছে, তাই ভয় পেয়ে এই মোহাম্মদ উমার দিল্লিতে নিজে থেকেই আত্মঘাতী হামলা চালিয়ে দিয়েছে, অথবা এই গাড়িতে করেই বিস্ফোরক নিয়ে পালানোর দরুন এটা কোনোভাবে ফেটেছে। আপাতত ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং NSG কমান্ডো প্রত্যেকেই পুরো তদন্ত চালাচ্ছে
আর গোটা দেশ জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। কিন্তু বন্ধুরা, আমার ধারণা এখন যেহেতু 0.5 ফ্রন্ট পুরোপুরি অ্যাক্টিভেট করা হয়েছে, তাই ভারতে এই ধরনের জেহাদি কত হাজার বা কত লক্ষ রয়েছে তার তো কোনো গ্যারান্টি নেই। এবং শিক্ষিত মুসলিম ডাক্তার, প্রফেসর, এরা এই সমস্ত টেরর অ্যাটাক করছে। তাই যদি আমেরিকা বা ডিপ স্টেট চায়, ভারত কিছুতেই এই সমস্ত হামলা ঠেকাতে পারবে না। কটা ঠেকাবে? কিছুক্ষণ আগেরই খবর দেখেন, মুম্বাই এয়ারপোর্ট থেকে আরেক মুসলিম মোহাম্মদ আশরাত গ্রেপ্তার হয়েছে। এটা তার ফুটেজ এবং এই স্ক্রিনশটগুলো দেখুন। গত কয়েকদিনে পাঞ্জাবের অ্যাটাকও থামানো হয়েছে এবং ওখান থেকে 2 জন গ্রেপ্তার হয়। এরপর রাজস্থানেও হামলা ঠেকানো হয়েছে, যেখানে 4 জন গ্রেপ্তার হয়েছে। মহারাষ্ট্র একটা হামলা করার কথা ছিল, ওখানেও সফলতা আসে এবং একজন মুসলিম ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা। এরপর আবারও পাঞ্জাবে খালিস্তানিরা হামলা করার চেষ্টা করে, ওখানে ওটাকে আটকে দেওয়া হয়, 3 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া দিল্লিতেই কয়েকদিন আগে 2 জন মুসলিম আটক হয়, যারা সুইসাইড ব্লাস্ট প্ল্যান করছিল। ওদিকে উত্তরপ্রদেশ থেকেও 2 জন আটক হয়। আর গতকাল দিল্লির ব্লাস্টের আগে আরও 9 জন মুসলিম আতঙ্কবাদী ধরা পড়েছে কাশ্মীর থেকে। আর এই সমস্ত ঘটনা মাত্র লাস্ট কয়েকদিন। এখন এত বড় দেশ ভারত, প্রতিটা কোনায় এই ধরনের অ্যাটাক শুরু করলে কটা ঠেকানো সম্ভব? একটা না একটা তো সফল হবে, আর তাতেই বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে তাহলে এর কাউন্টার কি? আমি মনে করি এর 2টো কাউন্টার রয়েছে শর্ট টার্মের হিসেবে। প্রথমত, ডিপ স্টেট যেটা চাইছে সেটাই ভারত করুক, এবং শর্ট টার্মে একটু ইকোনমিক ধাক্কা লাগলেও পাকিস্তান আর বাংলাদেশকেই গাজার মতনই বানাতে হবে। হ্যাঁ, এতে ডিপ স্টেট ডেফিনেটলি ফায়দা পাবে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা মিটে যাবে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় থ্রেট, দেশের ভেতরের সমস্ত অবৈধ জিহাদিদের আগামী 6 মাসের মধ্যে দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে ঢোকাতে হবে। এবং এর সাথে তৃতীয় একটা কাজ যেটা করতে হবে, সেটা হলো আননোন গানম্যান, যারা পাকিস্তানে কাজ করছে আর ওখানে সমস্ত টেরর আতঙ্কবাদীদের যে লিডার তাদেরকে মারছে। এইরকমই একটা টিম ভারতের ভেতরেও লাগবে। যদি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর ক্রিমিনাল আছে, প্রচুর গ্যাংস্টারও আছে। তো এদের একটা ইকোসিস্টেম রয়েছে। এই ইকোসিস্টেমকে কাজে লাগিয়ে ভারতের ভেতরে থাকা জিহাদি বা দেশদ্রোহীদের খতম করানো সম্ভব এই ক্রিমিনালদের মাধ্যমে। আর তারপর এটাকে একটা নর্মাল ক্রাইমের নাম দিয়ে দাও, কোনো দরকার নেই বিচার করার বা জেলে পাঠান। এছাড়া আপাতত শর্ট টার্মে আর তো কোনো উপায় দেখছি। বাকি এটাকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।